ভোররাতে নদীর বাঁধ ভেঙে বিপত্তি। মালদার ভূতনির উত্তর চণ্ডীপুরের কালটনটোলা গ্রামে অস্থায়ী বাঁধ ভেঙে যায়। বিপত্তি, ভোর রাতে নদীর বাঁধ ভেঙে বিপত্তি। মালদার ভূতনির উত্তর চণ্ডীপুরের কালটনটোলা গ্রামে অস্থায়ী বাঁধ ভেঙে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবকের কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব। সেবক, কি পরিস্থিতি রয়েছে এখন? একদমই যথেষ্ট উদ্বিগ্ন এলাকার লোকজন, কারণ ভোর রাতে সেখানে বাঁধ ভেঙে গিয়েছে, গঙ্গার অস্থায়ী বাঁধ। এর ফলে অসংরক্ষিত এলাকায় প্রচুর কৃষি জমি সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। ভোর রাতে এই বিপত্তি ঘটে। স্থানীয় মানুষজন বাঁধ ভাঙার বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে যান এবং দেখেন সেখানে যে অস্থায়ী ভাঙন রোধের কাজ হয়েছিল সেগুলি কিন্তু জলের তোড়ে ভেসে যাচ্ছে এবং এই মুহূর্তে জল কিন্তু যথেষ্ট বেশি রয়েছে গঙ্গায়। এই কারণেই আতঙ্ক আরো তীব্র হচ্ছে, কারণ অবিলম্বে পরিস্থিতি মোকাবিলা না করা গেলে তাতে কিন্তু বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়বেন। এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর আর হীরানন্দপুর। ফলে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যাচ্ছেন, ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রচুর আতঙ্কিত মানুষ এলাকায় ভিড় জমিয়েছেন, কারণ দ্রুত গতিতে কিন্তু গঙ্গার জল ভিতরে ঢুকছে। ধন্যবাদ শিবক। এবার মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। ভাতা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসককে হুমকির অভিযোগ। এখানেও কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার। মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার অভিযুক্ত। আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয়। এবং উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশন আমরা কোথায় চাই? তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আর কোনো বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এখন চাইছে অবিলম্বে যে সিভিক পুলিশ মদ খেয়ে এই কাজটি করেছেন তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা কর্মবিরতি করবো। এখন অবধি আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে, ভাতারের মানুষের স্বার্থে আমরা করিনি, কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পারাটা এটা ব্যর্থতা ভাতার থানা। কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন, এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন। আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম। আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার। বর্ধমান মেডিকেলের ঘটনা। রোগীর 2 আত্মীয়ের বিরুদ্ধেই এমনটা অভিযোগ উঠছে। মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার। কিন্তু কেন মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, কি অভিযোগ উঠছে, কি ঘটেছিল জেনে নেব। শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছে। শরদিন্দু, কেন জুনিয়র ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার, কি হয়েছিল? দেখো, ধৃত দুজনের নাম হচ্ছে নুরুদ্দিন মন্ডল এবং লালন শেখ। এবার গতকাল মন্তেশ্বর থেকে তারা এই যে নুরুদ্দিন তার মাকে সাপে কামড়েছিল এবং তাকে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয় মেডিসিন বিভাগে। চিকিৎসকরা জানান তার অবস্থা খারাপ এবং এই কথা শোনার পরেই নুরুদ্দিনের বাবা ঘটনাস্থলেই মারা যান। সেই সময় মৃতদেহ নামানো হচ্ছিল। অভিযোগ যে সেই সময় এই নুরুদ্দিন ওই মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন আচরণ করেন এবং তারপরে তার শ্বশুর লালন শেখ তিনিও হুমকি দেন এমন অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতেই এই দুজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। আমরা এরকম একটা অভিযোগ পাওয়া হয়েছে এবং তার জন্য পুলিশ ক্যাম্পে উনি অভিযোগ জমা দিয়েছেন, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং তার জন্য আইনত যা ব্যবস্থা নেওয়া সেটা পুলিশ নিচ্ছে। নিউজ 18 বাংলার খবরের জের। খড়গপুরে 4টি পরিবারের আবাসের বাড়ি তৈরির কাজ শুরু। অভিযোগ, প্রায় 2 বছর বন্ধ ছিল বাড়ি তৈরির কাজ। পরিবারগুলির দাবি, খবর দেখানোর পরে মহকুমা শাসকের নির্দেশে ফের কাজ শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ড। এখানকার আইমা এলাকায় স্থানীয় বিজেপি কাউন্সিলর মমতা দাসের বাড়ি। বিজেপি নেতার 3তলা বাড়ির সামনেই তৈরি হচ্ছে তার মায়ের আবাসের ঘর। অভিযোগ, মমতা দাসের বাবা পেনশন পেলেও আবাসের বাড়ি তৈরি হচ্ছে তার মায়ের নামে। কাউন্সিলরের
বাড়ি হচ্ছে কিভাবে হচ্ছে, ওর মায়ের নামে বাড়ি পাস করে উনি বানাচ্ছে, নিজের বাড়ির কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষরা এইভাবেই মানে কষ্ট করে থাকছে। নোংরা কাজ হলে, ভুল কাজ হলে আমরা সবসময় প্রতিবাদ জানাই, আগামী দিনও জানাবো। অথচ এই এলাকাতেই ভাঙাচোরা বাড়িতে দিন কাটাচ্ছেন অনেকে। অর্ধ সমাপ্ত হয়ে পড়ে রয়েছে তাদের আবাসের বাড়ি। আবাসের বাড়ি আপনাদের হয়নি? না। কত বছর হয়েছে? এক বছরের বেশি হয়ে গেল, 2 বছরের কাছাকাছি যাচ্ছে। আপনারা আছেন কোথায়? এই তো তিরপলের মধ্যে। আপনাদের কাউন্সিলরের তো বাড়ি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? এখন কি করে বলবো, ওরা গেলে পরে বলছে যে আমার বাড়ি আমার মা করতেছে, বলছে আমাদের টাকা আসছে না, আমরা কি করব বলো। এটা 2 বছর হয়ে গেল তো কমপ্লিট হয়নি না। তো আপনি কোথায় থাকছেন? এই যে ঝুপড়িতে। আপনার কাউন্সিলরের তো বাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো কি করবো আমরা, বলে আমরা তো যাচ্ছি, বলছি আমাদের বাড়িও আজ হবে কাল হবে, আমরা গরিব লোক 200 টাকা খাটবো, এবারে ভাড়া দিব না, ঝুপড়িয়ে রইবো না ঘর করবো। কদিন আগেই এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই নড়ে চড়ে বসে মহকুমা প্রশাসন। 2 বছর ধরে পড়ে থাকলেও মহকুমা শাসকের নির্দেশে নাকি এবার শুরু হয়েছে 4টি গরিব পরিবারের আবাসের বাড়ি। শেষমেশ আপনারা বাড়ি পাচ্ছেন? হ্যাঁ। কবে জানিয়েছিলেন আপনারা অভিযোগ? ওই সেদিনকে যে আসছিলেন তারপরের থেকে তত্ত্বটা পড়ছে। কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে সবাইকে। কবে কাজ শুরু কবে হলো? এই সোমবার থেকে। কেমন লাগছে? এখনো ভালো লাগছে, তোমরাকে ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বেলঘরিয়া ঝুঁকির রেল লাইন পারাপার, গার্ডরেল টপকে কিংবা গার্ডরেলের ফাঁক গলে চলছে রেল লাইন পারাপার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা, প্রাণের ঝুঁকি। তারপরেও অনেক যাত্রীদের মনে ভয় নেই, অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার, কখনো গার্ডরেল টপকে, কখনো আবার গার্ডরেলের ফাঁক গলে। ঝুঁকির রেল লাইন পারাপারের এই ছবি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার। রোজ এভাবেই রেল লাইন পারাপার করেন এখানকার বেশিরভাগ যাত্রী। ঝুঁকি নিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তারা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যান। এ নিয়ে প্রশ্ন করলে অনেকেই মুখ খুলতে নারাজ। কেউ বলছেন পায়ে ব্যথা, কারো হাতে টাইম নেই। দাদা এভাবে পারাপার করছেন, ভয় লাগছে না? কি করব, পায়ে ব্যথা তো। দাদা গার্ডরেল চলতে এইভাবে যাচ্ছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। টাইম আছে, প্রাণের দাম নেই বলছেন? দেখেই তো যাচ্ছে। বেলঘরিয়া স্টেশনে ওভারব্রিজ থেকে সাবওয়ে সবই আছে। বেশিরভাগ যাত্রীরা সেসব ব্যবহার করেন না, কারণ সাবওয়ে কিংবা ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে অনেকটা সময় বেশি লাগে। তাই সময় বাঁচাতে প্রাণ বাজি রাখতেও রাজি। না একটু হয়নি, আমাদের ট্রেন ধরতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, বেলঘরিয়াতে তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। বলার কিছু, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ট্রেন ধরার তাড়া আছে, প্রাণের ভয় নেই, তাই ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। এতেই অনেকে অভ্যস্ত। এইভাবে পার হচ্ছে না না, দেখেই পার হচ্ছি। ওভারব্রিজ রয়েছে, লেট হয়ে যাবে না? লেট হয়েছে, এইভাবে যাবেন, আপনারই তো ভয়। না না, অভ্যাস আছে, অসুবিধা হবে না। এরকম ভাবে আসা উচিত, তাহলে এই এত টাকা খরচা করে রেল করলো কেন? যে এরকম ভাবে রিস্ক নিয়ে পার হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হলে ভাঙচুর হবে, রেলের দোষ। না, এটা তো কখনোই আমরা চাই না মানুষ এইভাবে পার হোক। এটা বিপজ্জনক, এটা তার জন্য বিপজ্জনক, ট্রেনে যারা যাত্রী আছে তাদের জন্য বিপজ্জনক। হঠাৎ করে যদি কোনো ট্রেনের ড্রাইভার নোটিস করেন যে তার সামনে কিছু মানুষ হেঁটে রেল পার হচ্ছেন, অথচ সিগন্যাল আছে, সেই সময় যে কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে সেটা আমরা কেউ কল্পনাও করা উচিত নয় বা কল্পনা করতে চাইও না। খুব বিপজ্জনক। আমরা আপনাদের মাধ্যমে সবাইকেই অনুরোধ করব যে দয়া করে এরকম পারাপার করবেন না। আর কবে ফিরবে সচেতনতা? জীবনের ঝুঁকির থেকে কি ট্রেন ধরবার তারা বেশি? প্রশ্ন তুলছেন ওয়াকিবহল মহল। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, বেলঘরিয়া।